এটা কি অ্যাপ্রোচ? চুরি করে ধরা খাইছে হাতে নাতে, এখন কই আমি ক্ষমা চাই। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। চলেন সবাই মিলে একটু পাঁচমিশালি গল্প করি। গল্প করা দরকার, কারণ পাঁচমিশালি গল্প না করলে বেশ কয়েকদিন থেকে যদি নির্দিষ্ট টপিক নিয়ে আসলে আলোচনা করি তাহলে অনেক কয়েকটা ভিডিও করতে হয়। তারপর মনে হলো যে না, আসলে কয়েকটা ভিডিও না করে এক ভিডিওর মধ্যে সব কিছু আসলে শেষ করা যায় কি না। মনে করেন ধরেন গত কয়েকদিন থেকে চালের দাম বাংলাদেশে বাড়তি, কিন্তু তারপরও পাবলিক বললো যে না, সবজির দাম কম, সবজির দাম কম, দেশ সব কিছুতে ঠিক আছে। এখন হঠাৎ করে পেঁয়াজের দাম বেশি, রসুনের দাম বেশি, থেকে শুরু করে কাঁচামাল থেকে শুরু করে সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। এখন কিন্তু আর কেউ বলতেছে না যে সবজির দাম কম। এখন আবার কিছুদিন আগে আপনারা দেখলেন যে আমাদের যে সয়াবিন তেল, সেই সয়াবিন তেল লিটারে 14 টাকা করে বৃদ্ধি পেল। পাবলিকের কোনো ভ্রুক্ষেপ নেই। যাই হোক, বাজার দর থেকে এখন আমাদের একটু রাজনীতির মাঠে আসা দরকার, রাজনীতি নিয়ে কথা বলা দরকার। তো রাজনীতি নিয়ে কথা বলতে গেলেই বর্তমান যে সর্ববৃহৎ দল এনসিপি, বাংলাদেশ নাগরিক পার্টি, তাকে নিয়ে আসলে কথা বলতে হয়। তো নাগরিক পার্টি পয়লা বৈশাখের অনুষ্ঠানে ওদের কত হাজার লোকের সমাগম ছিল, এটা আপনারা সকলেই জানেন। এই এত দ্রুত এই পার্টিটার যে এত রকম একটা পতন ঘটবে, একেবারে আসমান থেকে জমিনে নামবে, এটা আপনি আমি কিন্তু কেউ বিশ্বাস করতে পারিনি, কিন্তু ঘটতেছে এরকম। এই জাতীয় নাগরিক পার্টির এক বড় নেতা দরবেশ, যাকে বাংলাদেশের নতুন দরবেশ বাবা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, সালাউদ্দিন তারবিন সাহেব। এই সালাউদ্দিন তারবিন সাহেব নাকি গভীর রাত পর্যন্ত সচিবালয়ে থাকতেন। এখন সচিবালয়ে যে ওনার আসলে কী কাজ, সেটা আসলে আমরা জানি না। এখন আমরা তো এরকম অনেক শুনি যে বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। তো ছাত্রছাত্রীরা তো আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই সুন্দর, তারা সচিবালয়ে কী করে, মন্ত্রণালয়ে কী করে, এই অফিসে ওই অফিসে কী করে, সেটা আপনার আমার মতো সাধারণ মানুষের আসলে বোধগম্য না, আপনি আমি বুঝতে পারবো না। কিন্তু যারা এটা বোঝার কথা তারা ভালো বোঝে, যারা লাভের গুড় খায় তারা ভালো বোঝে। তো যাই হোক, এই সালাউদ্দিন তানভীর সাহেবে দেখলাম যে 400 কোটি টাকার উপর তার ইনকাম এই গত কয়েক মাসে। তো এই আবার কীভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের বদলি বাণিজ্য থেকে শুরু করে, ডিসি নিয়োগ থেকে শুরু করে, বই ছাপার কেলেঙ্কারি থেকে শুরু করে সব কিছুতেই সালাউদ্দিন তানভীর সাহেবের নাম জড়িত। এবং একে দেখবেন খুব দরবেশ সুলভ একটা চেহারা, এবং খুব নুরানি, খুব মায়াবী একটা চেহারা। এমন কথা হলো, বর্তমান যে ছাত্র সমাজ, আমাদের আগের রেজিমগুলো তো খুব খারাপ, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, নেন মেনে নিলাম সবগুলো খারাপ। এখন দেশটা যে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যাব, তারা কেমন করবে দেশটা? তো এটা করতে গেলে আমাদের এরপরে আসতে হয় আসলে আমাদের এপিএসদের যে কর্মকাণ্ড, তাদেরকে নিয়ে একটু কথা বলতে হয়। আপনারা সকলে জানেন যে আসিফ নজরুলের আসিফ ভুঁইয়ার, সহকারী, মানে ব্যক্তিগত একান্ত সহকারী যে সচিব এপিএস মোয়াজ্জেম হোসেন, এই মোয়াজ্জেম হোসেন যে কত টাকার কেলেঙ্কারি করে এখন বিদেশে আছে, তাকে বরখাস্ত করা হয়েছে। তাকে আসলে তার কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এটা আপনারা সকলে জানেন। তো তারপর আপনার এই স্বাস্থ্য উপদেষ্টার যে সহকারী সচিব বা তাদের এপিএস এবং পিও, তুহিন ফারাবি এবং ডাক্তার মাহমুদুল হাসান, এদেরকে নিয়ে আর কথা না বললেই নয়। তো আমরা একজনকে পরিবর্তন করে আর দিকে আসতেছি, মনে করতেছি আমাদের ফিউচার জেনারেশন অনেক ভালো, ছাত্ররা অনেক ভালো, তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের হাতে দেশ থাকলেই নিরাপদ থাকবে। কিন্তু একটা কথা আছে না, যে আসলে যে যায় লঙ্কায় সে হয়ে যায় রাবণ। হ্যাঁ, বাস্তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দুর্নীতি আসলে আপনি ছাড়তে চাইলেও দুর্নীতি আপনাকে ছাড়বে না। টাকা কামানো আপনি ছাড়তে চাইলেও অবৈধভাবে টাকা ইনকাম করা আপনাকে ছাড়বে না। এটা স্বাভাবিক। আপনি এমনি সবাই, আমরা যখনই চেয়ার পাবো, আমরা যখনই ক্ষমতা পাবো, তখনই কেন যেন ওইখানে টাকার লোভ শুরু হয়ে যাবে। ক্ষমতার পাওয়ার, দম্ভ দেখানোর একটা ইচ্ছা, মনোবাসনা, আমাদের একটা প্রবৃত্তি মনের ভিতরে কেন যেন জাগ্রত হবে। তো যাই হোক, আমাদের এই এপিএস মোয়াজ্জেম হোসেন, তুহিন ফারাবি, ডক্টর মাহমুদুল হাসান খান, এদের দুর্নীতি তো শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। আপনারা এখন কাকে বিশ্বাস করবেন? যদি এই ঘটনাগুলো না ঘটতো, এই ঘটনাগুলো যদি প্রকাশ্যে না আসতো, তাহলে হয়তো আমরা এই ছাত্রদের উপর ভরসা রাখতে পারতাম। কিন্তু এখন আসলে আমরা কার উপর ভরসা রাখবো? পরিশেষে আর একটি কথা না বললেই নয়, সেটা হলো আমাদের আসিফ, যেটা আমি বললাম আসিফ ভুঁইয়া, আমাদের উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আসিফ ভুঁইয়ার বাবা, মোহাম্মদ বিল্লাল হোসেন, এই বিল্লাল হোসেন সাহেবের যে ঠিকাদারি প্রতিষ্ঠানের যে লাইসেন্স নেওয়া, এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে হয়। এই বিষয়ে আমাদের মাসুদ কামাল সাংবাদিক সাহেব একটা কথা বলছে, আসলে আপনি একটা পাপ করলেন, আপনি চুরি করে ধরা পড়লেন, এটা আমার কথা না, কিন্তু এটা আবার আমাকে কেউ দোষ দিন না। এবং তারপর আপনি ক্ষমা চাইলেন, ভুল স্বীকার করলেন, তাহলে কি হয়ে গেল সব কিছুই? এখন ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট বলতে একটা কথা আছে এখানে। তো এই আমাদের বিল্লাল হোসেন সাহেব একটা হাই স্কুলের প্রধান শিক্ষক, তার হাত ধরে হাজার হাজার শিক্ষার্থী মানুষ হয়েছে। এই যে ঠিকাদার বলেন, আসিফ বলেন, আসিফ ভুঁইয়া বলেন, হ্যাঁ, এরকম মানে উনি অনেক ইঞ্জিনিয়ার, অনেক প্রকৌশলী, অনেক ডাক্তার, অনেক মানে বিশেষ ক্যাডারের মানে যে গুরু, এদের গুরু। এখন এনার মতো একটা লোক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বুঝবে না। কেউ একজন এসে ওনাকে বললো যে স্যার, আপনি আমাকে একটা লাইসেন্স করায় দেন, হ্যাঁ, সেটা ট্রেডার্স, এই নিয়ে এরকম ওই স্যারের কথায়, ওই লোকের কথায় আসলে উনি একটা লাইসেন্স করাই দিবে? এটা আপনি আমি কি বিশ্বাস করতে পারি?
তারপরেও আমাদের উপদেষ্টা মহোদয় ভুল স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন। বাংলাদেশে এটা ঘটবেই, বাংলাদেশে এটা ঘটবেই। কেউ কোনো কেউ পদে থাকা অবস্থায় কেউ যদি দুর্নীতি করে তাকে হয়তো দল থেকে বহিষ্কার করা হবে। কেউ যদি আসলে অন্যায় করে তাকে হয়তো সাময়িক অব্যাহতি দেওয়া হবে। কেউ যদি কী বলি ক্ষমতায় থাকা অবস্থায় কোনো অন্যায় করে, কোনো ক্ষমতার দাপট দেখে পর ধরা পড়ে, সে ভুল স্বীকার করবে, এটা স্বাভাবিক। কিন্তু দিন শেষে লসটা কিন্তু আপনার, দিন শেষে ক্ষতিটা কিন্তু আমাদের, আমরা সাধারণ পাবলিকের। আমাদের দেশটা আসলে আমরা কার কাছে রেখে যাব? কার কাছে আমাদের দেশটা নিরাপদ? রাজনৈতিক নেতাদের তো কেউ বিশ্বাস করে না। তো যাদেরকে আমরা বিশ্বাস করলাম, এই ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী যে নেতারা, তাদেরকে বিশ্বাস করলাম, আজকে তাদের এপিএস, তাদের পিও, তাদের সমন্বয়ক, তাদের সহসমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তারা যদি এইরকম দেশটাকে মন্ত্রণালয় সচিবালয় এইরকম কী বলি এরকম একটা জবরদখলমূলক একটা অবস্থা করে থাকে, দেশটা আসলে কার কাছে নিরাপদ? সেই জন্য আসলে মনের দুঃখে বলতে হয় যে অভাগী আমাদের বাংলাদেশ, বড় দুঃখিনী এই বাংলাদেশ। এই দেশের ভালো আসলে কেউ চায় না, আগেও কেউ কখনো চায়নি, ভবিষ্যতে কেউ কখনো চাবে কিনা সন্দেহ আছে আর কি। বাংলাদেশ, তুমি কাঁদো, তোমার কাঁদা দরকার। তুমি আসলে ভালো মানুষ, ভালো সন্তান তোমার বুকে জন্ম দিতে পারো না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবে।